আসসালামু আলাইকুম। আমি সাফাব্বাস, আপনাদের সাথে আছি অ্যাকাউন্টিং হেল্পলাইনে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক বাহারুদ্দিন মোহাম্মদ জুবায়ের স্যার। বরাবরের মতে আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন বেসিক্স নিয়ে আলোচনা করছি এবং আপনাদের আজকের পডকাস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকের পডকাস্টে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে চেক এবং ব্যাংকের লেনদেন। স্যার, আমরা তো সবাই জানি চেক এবং ব্যাংকের লেনদেন অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিদিনই প্রতিটা ব্যাংকেই সকলেই এই চেক এবং ব্যাংকিং লেনদেন সিস্টেমের মাধ্যমে ট্রানজেকশন করছে। হুম। স্যার, এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে। চেক এবং ব্যাংক এ দুইটা পরিপূরক, একটার সাথে আরেকটা পরিপূরক। বর্তমান সময়ে ব্যাংক লেনদেন একটি ব্যবসার জগতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি। সুতরাং এই চেক ইস্যু করা, চেক রিসিভ করা এবং এই চেকের মাধ্যমে যে ট্রানজেকশন গুলা হচ্ছে, সেই ট্রানজেকশন গুলা একটি প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করাটাই খুব বেশি প্রয়োজন। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এই প্রয়োজনীয়তার জন্যই কিন্তু আমাদেরকে এই ডিসকাশনটার দিকে বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে। জি, জি। সুতরাং আপনি ব্যাংক এবং চেকের প্রয়োজনীয়তা সম্পর্কে কতটুকু শিক্ষার্থীদের জন্য আলোচনা করতে পারেন, যদি সেটা জানিয়ে দিতেন। অশেষ ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু চেক এবং ব্যাংকিং লেনদেন দুটোই আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো ট্রানজেকশনের জন্য উপযোগী, আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে প্রথমত চেক এবং ব্যাংকিং লেনদেন উভয়ই হচ্ছে সুরক্ষিত। আমরা ক্যাশে যে পরিমাণ অর্থটা আদান প্রদান করে থাকি তার চাইতে আমরা যদি একটা চেকের মাধ্যমে অর্থ আদান প্রদান করি বা ব্যাংকের মাধ্যমে অর্থ আমি আপনাকে দিচ্ছি, আপনি আমাকে দিচ্ছেন, সেভাবে যদি হয়ে থাকে এটা অনেক বেশি পরিমাণে সুরক্ষিত। পাশাপাশি এই লেনদেনটা আমাদের ব্যাংকের লেজার সিস্টেমে সেভ হয়ে থাকে। পরবর্তীতে যদি আমি আমার 1 বছরের ট্রানজেকশন বা 1 মাসের ট্রানজেকশনটা দেখতে চাই, ব্যাংক আমাকে সেই সুবিধাটা দিতে পারবে। তখনই দিতে পারবে যখন আমি কোনো ব্যাংকের লেনদেন করে থাকবো। পাশাপাশি আমি যদি একটি চেক ব্যবহার করে থাকি হ্যাঁ। এবং আমি যদি তৃতীয় কোনো পক্ষকে বলি যে এই চেকটি ব্যবহার করে তুমি তোমার পাওনা টাকাটি তুমি ব্যাংক থেকে নিয়ে নিতে পারো, ইয়েস। সেও তার উপযুক্ত সময়ে গিয়ে সে পাওনা টাকাটা নিয়ে আসতে পারবে। কিন্তু আমি যদি তাকে ক্যাশ টাকা দিয়ে কোথাও রওনা দিতে বলি, সে অনেক সময় খারাপ ফিল করতে পারে যে আমার তো ছিনতাই হয়ে যেতে পারে, আমাকে ডাকাতে পেতে পারে। এইরকম অনেক সমস্যা আমরা আসলে দেখতে পারি। সো পরিশেষে আমরা বলতে পারি অবশ্যই চেক এবং ব্যাংকিং লেনদেনটা অনেক বেশি পরিমাণে সেফ, মানুষের জন্য অনেক সময় বাঁচিয়ে দেয়। পাশাপাশি হচ্ছে যিনি পাওনাদার তিনি তার নির্দিষ্ট সময়ে তার ট্রানজেকশনটা করতে পারে। চেকের সাথে কিন্তু, ব্যাংকের সাথে কিন্তু জি। অন্য অন্য কিছু প্রতিষ্ঠান আসছে, যেমন বিকাশ। হ্যাঁ, অবশ্যই আসছে, আমাদের ট্রানজেকশনটা আরো সহজতর হয়েছে। রাইট। ফর এক্সাম্পল, আমরা যদি এখন কোনো কিছু কিনতে যাই বাজারে, আহ, বিক্রেতাই আমাদেরকে বলে যে স্যার বিকাশে ট্রানজেকশন করেন। তাহলে হয় কি, ওই তার মাসিক কত পরিমাণ তথ্য আদান প্রদান করা হলো এবং অর্থের আদান প্রদান হলো, ইয়েস। সেটি পুরোপুরি তার একটা জার্নালের মাঝে সে পেয়ে যাচ্ছে। হুম। এবং তার মাসিক যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেখানেও সে একটা পরিপূর্ণ স্বচ্ছ ধারণা পাচ্ছে কত টাকার ট্রানজেকশন কিভাবে হলো। ইয়েস। কারণ আমরা যখন কোনো আর্থিক লেনদেন ক্যাশের মাধ্যমে করে থাকি, অনেক সময় স্যার টাকাটা হারিয়ে যায়। দেখা যায় যে আমি 100 টাকা পকেটে রাখলাম, বাসায় এসে দেখা যাচ্ছে 100 টাকাটা আমি পাচ্ছি না। এটা আমাদের অনেক সময় হয়ে যায়, এটা আমাদের ভুলের কারণে হয় বা আমরা কোথাও টাকাটা রেখে এসেছি, এভাবেও হয়। সো আমরা যদি চেকের মাধ্যমে হোক, ব্যাংক লেনদেনের মাধ্যমে হোক, ইভেন আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে বিকাশ, নগদ, নগদ। রকেট, হুম। ইউপে হুম। বা বিভিন্ন ব্যাংকিং সেক্টরের যে কার্ড। কার্ডগুলো আছে, জি রাইট। অবশ্যই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের যে ব্যবহারটি আছে, মাস্টার কার্ড। মাস্টার কার্ড আছে, অনেকে পেপাল ইউজ করে থাকেন ইয়েস। ইন্টারন্যাশনালি। তো এখন আবার সফটওয়্যার আসছে, ব্যাংকিং সফটওয়্যার আসছে। এক্স্যাক্টলি ব্যাংকিং সফটওয়্যার চলে এসেছে, সো খুব সহজেই আমরা আমাদের ট্রানজেকশনটা করতে পারছি। হুম হুম। তো অবভিয়াসলি স্যার, আমরা মনে করি এই যে চেকের লেনদেন হোক, ব্যাংকিং লেনদেন হোক বা সফটওয়্যারের লেনদেন হোক, বিকাশ দিয়ে হোক, কার্ড দিয়ে হোক, সকল ডিজিটালাইজেশন সুবিধাটি আমরা ক্যাশের চেয়ে বেশি পরিমাণে পাচ্ছি বর্তমানে। রাইট। স্যার, এই ব্যাপারে আমাদের সকল ভিউয়ারের কাছ থেকে একটা কোশ্চেন ছিল। জি। একটা না স্যার, কোশ্চেনটা একটু বড়, আমি অনুমতি নিচ্ছি আপনার
কিছু সময়ের জন্য। সেটা হচ্ছে, স্যার, আমরা যে ট্রানজেকশনগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেই ট্রানজেকশনগুলো আমরা জার্নালে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিভাবে লিখবো? হুম, অর্থাৎ ধরেন আমি একটু আগে আপনাকে বললাম যে আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে হচ্ছে আমি একটা চেক দিলাম, হুম, চেকের বিনিময়ে আমি কিছু অর্থ তুলে আনতে পারলাম, রাইট, অথবা আমি আরেকটা ব্যাংকে কিছু পরিমাণ অর্থ শেয়ার করলাম, ইয়েস, তৃতীয় পক্ষ তার ব্যাংক থেকে সম পরিমাণ অর্থ নিয়ে নিতে নিয়ে পারলো। নিতে, হ্যাঁ। তো স্যার, এই ক্ষেত্রে জার্নালগুলো আসলে কেমন হবে? ব্যাংক ট্রানজ্যাকশন নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সেহেতু প্রথমে আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে ট্রানজ্যাকশন হবে সেটা বলি। একটা প্রতিষ্ঠান প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে কি, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা। তাহলে ব্যাংক আমার সম্পত্তি, আর ক্যাশ টাকা যে ব্যাংকে যাবে সেই ক্যাশ টাকাও আমার সম্পত্তি। তাহলে ব্যাংকে টাকাটা জমা হলো, সম্পত্তি বেড়ে গেল, আবার এদিকে আমার ক্যাশ টাকা কমে গেল, সম্পত্তি কমে গেল। জি। যাই হোক না কেন, ব্যাংকে যখন টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হয়, জার্নাল হবে ব্যাংক ডেবিট, ক্যাশ, ক্রেডিট। একই সাথে প্রতিদিন যদি আমি ব্যাংকে টাকাটা জমা দিতে থাকি, যাবেটা কিন্তু সেম, ব্যাংক ডেবিট, ক্যাশ, ক্রেডিট। এরপর আমরা আসি, ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছি শুধু টাকা জমা করার জন্য নয়, ব্যাংক থেকে অন্য জনকেও আমি টাকা দিতে পারি। যেমন একজন পাওনাদার সাহিব যে আমার কাছ থেকে টাকা পাবে, তাকে যদি আমি একটি চেক প্রদান করি, তাহলে সে চেকটা নিয়ে ব্যাংকে যাবে এবং ব্যাংক থেকে টাকা তুলে সে তার অফিসে চলে যাবে। সাহেব যেহেতু আমার পাওনাদার ছিল, সেহেতু আমার লাইবিলিটি কমবে, এবং ব্যাংক থেকে যেহেতু টাকাটা কমে যাবে, আমার অ্যাসেট কমবে। সুতরাং জার্নাল হবে সাহিব অর অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। একইভাবে আমি যার কাছ থেকে টাকা পাবো উনার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। ওইরকম একজন ব্যক্তি জুনায়েদ আমাকে চেক প্রদান করলেন। এক্ষেত্রে চেকটা আমার অফিসে রয়ে গেল, অর্থাৎ আমার ক্যাশ হিসাবে রয়ে গেল। চেক যতক্ষণ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া হয়নি, সেটা ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী ক্যাশ। সুতরাং জার্নাল হবে ক্যাশ ডেবিট, জুনায়েদ অর অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। আমি নেক্সট ডেতে সেই চেকখানি ব্যাংকে জমা দিলাম। সুতরাং ব্যাংকে আমার টাকাটা, চেকটা কারণে, চেকের কারণে টাকা বাড়বে। সো ব্যাংক ডেবিট, ক্যাশ, ক্রেডিট। অথবা আমি যদি জুনায়েদের চেকটা রায়ানকে দিলাম, তাহলে এখানে দুটি বিষয়, রায়ান আমার অ্যাকাউন্ট পেয়েবল বা পাওনাদার, জুনায়েদ আমার অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার। জুনায়েদের চেক পাওয়া মাত্র আমি রায়ানকে দিয়ে দিলাম, এক্ষেত্রে জার্নাল হবে রায়ান ডেবিট, জুনায়েদ ক্রেডিট। অথবা জুনায়েদ আমাকে চেক দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চেকটা বাউন্স হয়েছে বা প্রত্যাখ্যাত হয়েছে, ডিসঅনার হয়েছে। সেই চেকের টাকাটা অনার করতে পারে নাই, চেকের টাকাটা আমি আদায় করতে পারিনি। এক্ষেত্রে পাওয়ার সময় আমার জার্নাল ছিল ব্যাংক ডেবিট, জুনায়েদ বা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট ছিল। এখন যেহেতু সেই চেকের টাকা আমি পাই নাই, জাস্ট উল্টা হবে। কি হবে? জুনায়েদ অর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন আমরা আলোচনা করব ব্যাংক কর্তৃক যদি আমি কোনো প্রাপ্য বা রিসিভেবল আদায় করতে পারি। এক্সাম্পল, নোটস রিসিভেবলের টাকা আদায়, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের টাকা আদায়। যদি ব্যাংক আমার পক্ষে সেই কাজটা করে থাকে, তাহলে জার্নাল হবে ব্যাংক ডেবিট, নোটস রিসিভেবল, ক্রেডিট, অর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ক্রেডিট, অর ডিভিডেন্ড রিসিপ্ট, ক্রেডিট।
একইভাবে যদি ব্যাংকের কাছ থেকে আমার খরচ প্রদান করা হয়, যেমন আমার ঘর ভাড়া বা অফিস ভাড়া ব্যাংকের কাছ থেকে চলে যাবে বলে নির্দেশনা দেয়া আছে, আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, অফিসের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ব্যাংক থেকে দিয়ে দেওয়ার নির্দেশনা আছে, অথবা অ্যাকাউন্ট পেয়েবলের টাকা ব্যাংক থেকে দিয়ে দেওয়ার নির্দেশনা আছে, এক্ষেত্রে যে কারণে অথবা যাকে দেওয়া হবে উনি ডেবিট হবেন। যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করা হলো, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবলকে নোটস পেয়েবলের টাকা প্রদান করা হলো, সুতরাং নোটস পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। এইরকম যত ধরনের খরচই হোক না কেন, সেই খরচটার নাম দিয়ে ডেবিট করতে হবে, ব্যাংকে ক্রেডিট করতে হবে। এখন আসি, দুইটি বিষয় সেম বলে মনে হয়। একটা হচ্ছে কি জেনারেল ইন্স্যুরেন্সের টাকা প্রদান করা, আর একটা লাইফ ইন্স্যুরেন্সের টাকা প্রদান করা ব্যাংক থেকে। জেনারেল ইন্স্যুরেন্সটা হচ্ছে আমার অফিসের ইন্স্যুরেন্স বা আমার গোডাউনের ইন্স্যুরেন্স, সো এটা ব্যবসার খরচ। আর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের বিষয় হলো যে আমার ব্যক্তিগত লাইফের ইন্স্যুরেন্সের টাকা প্রদান করা। আমার জন্য, আমার পরিবারের জন্য যদি কোনো টাকা ব্যবসা থেকে খরচ করা হয়, সেটা কিন্তু ব্যবসার খরচ নয়। সুতরাং এখানে দুইটি বিষয় জার্নাল হবে দুই রকম। জেনারেল ইন্স্যুরেন্সের টাকা যদি প্রদান করা হয়, তাহলে জেনারেল ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। অন্যদিকে আমার ব্যক্তিগত ইন্স্যুরেন্সের টাকা বা আমার ছেলে মেয়েদের স্কুলের বেতন অথবা আমার বাসার খরচের টাকা যদি ব্যবসা থেকে নেওয়া হয়, তাহলে ড্রয়িং ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন আমরা আলোচনা করব, আমরা ব্যাংকে টাকা জমা রাখি শুধু ট্রানজেকশন করার জন্য নয়। যদি বেশি পরিমাণ টাকা জমা থাকে, তবে ইদানিং একদিনের জন্য হলেও কিন্তু ব্যাংক প্রফিট বা ইন্টারেস্ট দিয়ে থাকে। তবে ব্যাংকে টাকা জমা থাকার জন্য ব্যাংক আমাকে যদি ইন্টারেস্ট বা প্রফিট দিয়ে থাকে, ব্যাংক আমাকে কিন্তু হাতে হাতে টাকাটা দেয় না। সে কি করে? আমার অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে সেই টাকাটা জমা করে দেয়। তাহলে টাকাটা কোথায় জমা হলো? আমার অ্যাকাউন্টে জমা হলো। আমার অ্যাকাউন্টে জমা হওয়া মানে আমার ব্যাংক ডেবিট। কি জন্য? ব্যাংক ইন্টারেস্ট অর ব্যাংক প্রফিট। সুতরাং আমার ইনকাম হলো, আর অন্যদিকে ব্যাংকে টাকা জমা হলো। জার্নাল হবে ব্যাংক ডেবিট, ব্যাংক ইন্টারেস্ট অর ব্যাংক প্রফিট ক্রেডিট। পাশাপাশি ব্যাংকের কাছ থেকে কিছু খরচ কেটে রাখা হয়, যেমন সার্ভিস চার্জ, চেক বইয়ের মূল্য, অথবা গভর্নমেন্টের জন্য কোনো খরচ যদি গভর্নমেন্ট রাখে, যেমন ভ্যাট, ডিউটি ট্যাক্স, এগুলা গভর্নমেন্টের জন্য ব্যাংক আমার কাছ থেকে কেটে রাখে। যে কোনো কারণে কাটা হোক না কেন, যদি কেটে রাখা হয়, সেগুলি আমার খরচ বিধায় ওই যে নামে ব্যাংক কেটেছে, এক্সাম্পল ব্যাংক চার্জ, এক্সাম্পল এক্সাইজ ডিউটি, এক্সাম্পল ভ্যাট, অল আর ডেবিট, ব্যাংক ক্রেডিট। এতক্ষণ আমরা ক্যাশ টাকা ও ব্যাংকে জমা দেওয়ার বিষয়ে আলোচনা করলাম, বা ওখান থেকে চেক দিয়ে ইস্যু করা বা রিসিভ করার বিষয়টা আলোচনা করলাম। এখন আমি বলবো, অফিসের প্রয়োজনে যদি ব্যাংক নগদ টাকা নিয়ে আসা হয় ব্যাংক থেকে, এক্ষেত্রে ব্যাংক থেকে যেহেতু টাকা কমবে, আর এদিকে ক্যাশ, আমার অফিসের ক্যাশে টাকা বাড়বে, সো অফিসের প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা আনা হয়, তুলে নেওয়া হয়, তাহলে ক্যাশ ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা অফিস কর্মকর্তা আনছেন, সেক্ষেত্রে কিছু টাকা পথে হারিয়ে গেছে, জার্নাল দেব অ্যাবনর্মাল লস ডেবিট, ক্যাশ ক্রেডিট। অথবা আমি আমার অফিসের পিয়নকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য
কিছু টাকা দিলাম, সে যাওয়ার সময় পথে ছিনতাই হয়ে গেল, এক্ষেত্রেও সেটা হবে অ্যাবনর্মাল লস ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা এতক্ষণ ব্যাংক ট্রানজেকশন এবং চেকের মাধ্যমে টাকা আদান প্রদানের বিষয়গুলি উল্লেখ করলাম, আলোচনা করলাম দীর্ঘক্ষণ। আশা করি আমার শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা যারা আছেন তারা বিষয়গুলি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং আমরা যে খোলাখুলি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ওয়ান বাই ওয়ান, এখানে বাদ কিছু আসলে যায়নি। আশা করি আপনাদের উপকার আসবে। এই ভিডিও আপনারা যারা দেখছেন তারা অবশ্যই উপকার পাবেন, আর যারা এই ভিডিও ভবিষ্যতে দেখবেন তারা উপকার বা উপকৃত হবেন। আমি আশা করছি এই উপকারটা করার জন্য আপনারা দয়া করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম।